হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্থির পৃথিবীর প্রশ্নোত্তর শেয়ার করব। এর আগে কিন্তু অলরেডি আমি এই চ্যাপ্টারটার আলোচনা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই তোমরা সেই ক্লাসগুলো এখনও না দেখে থাকলে তোমরা কিন্তু সেই ডিসকাশনের ক্লাসটা দেখে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কাকে বলে? যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মুখোমুখি এগিয়ে আসে তাকে অভিসারী পাত সীমানা বলে। উদাহরণ কি? ইউরেশীয় ও ভারতীয় এই দুটি পরস্পরমুখী পাত সীমানা অভিসারী পাত সীমানার অন্তর্গত। নেক্সট, অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? এই পাত সীমানার বৈশিষ্ট্যগুলো লেখো। অপসারী বা গঠনকারী পাত সীমানা, যে সীমানা বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পর থেকে দূরে সরে যায়, ফলে ভূ অভ্যন্তরভাগে যে ফাটলের সৃষ্টি হয় তা দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও জমাটবদ্ধ হয়ে নতুন ভূত্বক গঠন করে। একে অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা বলে। উদাহরণ হচ্ছে, আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই পাত দেখা যায়। নেক্সট, বৈশিষ্ট্য কি? গঠনকারী পাত সীমানার বৈশিষ্ট্যগুলি হলো, এই পাত সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে মধ্যবর্তী অংশে যে ফাটল সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তর ভাগ থেকে ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও জমাটবদ্ধ হয়ে নতুন ভূত্বক গঠন করে। এবং থার্ড হচ্ছে, সমুদ্রের তলদেশে দুটি পাত পরস্পর বিপরীত দিকে সরে গিয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? যে ধরনের পাত সীমানায় দুটি ভূত্বকীয় পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতির সৃষ্টি হয়, তাকে নিরপেক্ষ পাত সীমানা বলা হয়। উদাহরণ, ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দিজ চ্যুতি এই প্রকার পাত সীমানার উদাহরণ। পরের প্রশ্ন, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে কেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলার কারণ, দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার জন্য দুটো পাতের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায়, যার ফলে ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বক এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা গঠন করে। অপসারী পাত সীমানায় সাধারণত নতুন ভূত্বক গঠিত হয় বলে একে গঠনকারী পাত সীমানা বলে। এই সীমানার মাধ্যমে নতুন ভূত্বকের গঠন সৃষ্টি হয়, যা আগের ভূত্বকের বিনাশ এবং পরিবর্ধনে বাধা দেয়। তারপরে হচ্ছে, পাত বলতে কী বোঝো বা শিলামণ্ডলীয় পাত বলতে কী বোঝো? শিলামণ্ডলের অন্তর্গত সমস্ত ছোট বড় পাতলা অনমনীয় ও কঠিন অংশগুলি বহিঃগুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে এবং এই অংশগুলিকে পাত বলে। এই পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোতের প্রভাবে সচল অবস্থায় রয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর তাপ এবং চাপের হ্রাস বৃদ্ধি ঘটে এবং এর ফলে এই পাতগুলো সচল অবস্থায় রয়েছে। নেক্সট, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? তাহলে অভিসারী আর অপসারী পাত সীমানা এবং কাকে কি বলে, অর্থাৎ অভিসারীকে বিনাশকারী বলে এবং অপসারীকে হচ্ছে গঠনকারী কেন বলে, এই কারণগুলো কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সীমানায় ভারী পাতটি নিম্নগামী হয়ে হালকা পাত্রের নিচে প্রবেশ করে। এর ফলে ভারী পাতটি গুরুমণ্ডলের প্রচণ্ড উষ্ণতায় গলে যায়, অর্থাৎ পাতের বিনাশ হয়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। এই পাত সীমানা বরাবর ভূত্বকের বিনাশ ঘটে ও সমুদ্রখাত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বিনাশকারী পাত সীমানার বৈশিষ্ট্যগুলি লেখো। বিনাশকারী পাত সীমানার বৈশিষ্ট্যগুলি হলো, পারস্পরিক সংঘর্ষ, দুটি ভূত্বকীয় পাত পরস্পরের সাথে সংঘর্ষে মুখোমুখি এগিয়ে যায়। নেক্সট হচ্ছে, ভঙ্গিল পর্বতের সৃষ্টি, দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ভূমিকম্প ও অগ্নুৎপাত, বিনাশকারী পাত সীমানা বরাবর প্রায়শই ভূমিকম্প ও অগ্নুৎপাত ঘটে। ফোর্থ হচ্ছে, ভূত্বকের বিনাশ, ভারী পাতের নিচে হালকা পাতের নিমজ্জন ঘটে এবং ভূত্বকের বিনাশ হয়। এবং ফিফথ হচ্ছে, দ্বীপপুঞ্জের সৃষ্টি, দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে সংঘর্ষের ফলে পাতের উপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়। আমি কিন্তু এখানে পয়েন্ট আকারে দিয়েছি, পয়েন্ট আকারে যদি তোমরা অ্যান্সারগুলো লেখো পরীক্ষায়, তোমরা কিন্তু নাম্বারটা আরও ভালো পাবে। এরপরে দেখো, টিকা রয়েছে মহী সঞ্চরণ তত্ত্ব, অথবা তোমাদের মহী সঞ্চরণ তত্ত্বের মূল কথা কী বা মহী সঞ্চরণ তত্ত্ব সম্পর্কে লেখো, এরকমভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। মহী সঞ্চরণ তত্ত্ব মূল প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। 1912 সালে আলফ্রেড ওয়েগনার মহী সঞ্চরণ তত্ত্ব অনুসারে, ওয়েগনারের হবে এখানে, একটু ঠিক করে নিতে হবে। আমি যখন পিডিএফটা শেয়ার করব আমি সেখানে কিন্তু এগুলো ঠিক করে দেবো। অনুসারে প্রায় 30 কোটি বছর পূর্বে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটিমাত্র ভূখণ্ড হিসেবে অবস্থান করত, যার নাম প্যানজিয়া, এবং প্যানজিয়াকে ঘিরে একটিমাত্র সমুদ্র অবস্থান করত, যার নাম প্যানথালাসা। পরবর্তী সময়ে প্যানজিয়া অনেকগুলি খণ্ডে
ভেঙে যায় এবং বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। মহাদেশীয় ভূত্বক অর্থাৎ শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক মানে সীমার ওপর সঞ্চারিত হতে শুরু করে। বিভিন্ন দিকে মহাদেশগুলির এই স্থানান্তর বা চলনকে ওয়েগনাতার তত্ত্বে মহাসঞ্চরণ নামে অভিহিত করেন। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। পরের প্রশ্ন রয়েছে অগ্নুদ্গম কি? অগ্নুদ্গম হলো একটি প্রকারের ভূকম্প যখন অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস ও জলীয় বাষ্প ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ, ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড গতিবেগে বা শান্তভাবে ওপরে উঠে আসে এবং ভূপৃষ্ঠের ওপর শীতল হয়ে জমাট বাঁধে। এই ঘটনাকে অগ্নুদ্গম বলে। অগ্নুৎপাতের উৎসগুলি আগ্নেয়গিরি নামে পরিচিত। নেক্সট হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? সুপ্ত আগ্নেয়গিরি হলো সেই আগ্নেয়গিরি যেগুলি বহু বছর ধরে অগ্নুদ্গম না ঘটলেও ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে। এই ধরনের আগ্নেয়গিরি দীর্ঘকাল নিষ্ক্রিয় থেকে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষয়ক্ষতির মাত্রা বৃদ্ধি পাওয়া যায়। উদাহরণ কি? ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, জাপানের ফুজিয়ামা এই ধরনের আগ্নেয়গিরির উদাহরণ কিন্তু বারবার বলছি, ভালো করে মুখস্থ করবে। এরপরে হচ্ছে আগ্নেয় পর্বত কাকে বলে? ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্র পথের মধ্যে দিয়ে যখন ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, ছাই, জলীয় বাষ্প ইত্যাদি প্রচণ্ড বিস্ফোরণ সহ জোরে বা শান্তভাবে বাইরে বেরিয়ে আসে তখন সেই প্রক্রিয়াকে অগ্নুৎপাত বলে। অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পদার্থ সমূহ ফাটলের চারিদিকে সঞ্চিত হয়ে যে পর্বত গঠিত হয় তাকে আগ্নেয় পর্বত বলে। উদাহরণ হচ্ছে জাপানের ফুজিয়ামা, ইতালির ভেসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি। নেক্সট হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে কি? যেসব আগ্নেয়গিরির উৎপত্তি হওয়ার পর থেকে অবিরামভাবে অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় বা জীবিত আগ্নেয়গিরি বলে। এই ধরনের আগ্নেয়গিরি আবার দুই প্রকার। অবিরাম আগ্নেয়গিরি। অবিরাম আগ্নেয়গিরি হলো সেই ধরনের আগ্নেয়গিরি যেখান থেকে প্রায়শই লাভা বের হয়, যেমন কি ইতালির ভেসুভিয়াস আগ্নেয়গিরি। আর সবিরাম আগ্নেয়গিরি হলো সেই ধরনের আগ্নেয়গিরি যেখান থেকে কিছুদিন অন্তর অন্তর লাভা বা আগ্নেয় পদার্থ নির্গত হয়, যেমন ইতালির স্ট্রম্বলি। তারপরে রয়েছে আগ্নেয়গিরি কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আগ্নেয়গিরির প্রকারভেদ। আগ্নেয়গিরি তিন প্রকার, যথা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। যে সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ কি? সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ভারতের ব্যারেন। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। আর মৃত আগ্নেয়গিরি হচ্ছে মেক্সিকোর পারকুটিন আর মায়ানমারের পোপো। পরের প্রশ্ন, মৃত আগ্নেয়গিরি কাকে বলে? মৃত আগ্নেয়গিরি হলো সেই আগ্নেয়গিরি যেগুলি অতি প্রাচীনকালে অগ্নুৎপাত ঘটতে সক্ষম ছিল, তবে ভবিষ্যতে আর কখনোই অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা নেই। এই ধরনের আগ্নেয়গিরির জ্বালামুখে হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়। উদাহরণ কি? মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো এই ধরনের আগ্নেয়গিরির উদাহরণ। পরেরটা হচ্ছে লাভা কি এবং কোন স্থানে এটি দেখা যায়? ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিগুলি থেকে গাঢ়, সান্দ্র এবং ধীর গতিসম্পন্ন এক রকমের লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এই লাভা লাভা হিসেবে পরিচিত। এই ধরনের লাভা খুবই আঠালো প্রকৃতির হওয়ায় দ্রুত বেশি দূর প্রবাহিত হতে পারে না। তাহলে এটা কোথায়? ইন্দোনেশিয়ায়। এরপরে রয়েছে কি? পা হো হো লাভা কি? হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয়, তাকে পা হো হো লাভা বলে। বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলি হলো এই লাভা অত্যন্ত পাতলা হওয়ায় ভূপৃষ্ঠে নির্গত হওয়ার পর পর্যাপ্ত সময় পর্যন্ত প্রবাহিত হয়। এই লাভা প্রবাহের উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। পরের প্রশ্ন, অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন? আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও আমি যে প্রশ্নোত্তরগুলো শেয়ার করেছি তার প্রতিটাই ইম্পর্টেন্ট, বাট এগুলো আরও একটু বেশি ইম্পর্টেন্ট। অগ্নুৎপাতের ফলে ম্যাগমা বাইরে বেরিয়ে আসার সময় ম্যাগমার বহির্মুখী চাপের ফলে শিলা ফেটে যায় এবং এই ফাটল বরাবর ম্যাগমা ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয়। ফলে শীতল হয়ে জমাট বাঁধার পর নতুন নতুন ভূমিরূপ তৈরি হয়। এক্ষেত্রে অভিসারী পাত সীমানায় বারবার অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পর্বত এবং অপসারী পাত সীমানায় বিদার অগ্নুৎপাতের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা মালভূমির সৃষ্টি হয়। এই কারণের জন্য অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়। নেক্সট হচ্ছে আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো।
প্রথম পয়েন্ট হচ্ছে কি, অভিসারী পাত সীমানায় সৃষ্ট আগ্নেয় পর্বত। অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের মধ্যে সংঘর্ষের ফলে পাত সীমানায় বিস্ফোরণ সহ অগ্নুদ্গম ঘটে। এর ফলে উৎক্ষিপ্ত লাভা ও পদার্থ সমূহ ফাটল বা গহ্বরের চারিদিকে সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির পর্বতের সৃষ্টি করে। সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ার জন্য এর আর এক নাম সঞ্চয়জাত পর্বত। নেক্সট পয়েন্ট হচ্ছে অপসারী পাত সীমানায় সৃষ্ট আগ্নেয় পর্বত। সমুদ্র তলদেশে অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে যে ফাটল সৃষ্টি হয়, সেই ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। এই ম্যাগমা থেকেই পরে নতুন ভূত্বক এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। থার্ড হচ্ছে তপ্তবিন্দু। কখনো কখনো পাতের মধ্যস্থলে তপ্তবিন্দু থেকে তৈরি হওয়া ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে উঠে আসা ম্যাগমা আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। যেমন জাপানের মাউন্ট ফুজি, ইটালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন প্রভৃতি হলো এরকম আগ্নেয় পর্বত। নেক্সট, বিদার অগ্নুদ্গম সম্পর্কে কি জানো? অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় যখন ভূ অভ্যন্তরের ম্যাগমা কোনো বিস্ফোরণ না ঘটিয়ে শান্তভাবে ছোট বড় ফাটলের মধ্যে দিয়ে লাভা রূপে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে বিদার বা ফিশার অগ্নুদ্গম বলে। বৈশিষ্ট্য কি? এই ধরনের অগ্নুৎপাতে কোনো জ্বালামুখ থাকে না। এক্ষেত্রে ভূত্বকের ফাটলগুলো বেশ লম্বা হয়, কোনো রকম বিস্ফোরণ ছাড়াই নিঃশব্দে লাভা ভূপৃষ্ঠে নির্গত হয়। এই ধরনের লাভা তরল প্রকৃতির হয়। উদাহরণ কি? ভারতে অবস্থিত দাক্ষিণাত্যের লাভা মালভূমি বা ডেকান ট্যাপ এই জাতীয় অগ্নুদ্গমের ফলে সৃষ্ট। নেক্সট হচ্ছে অগ্নুদ্গমের কারণ কি অথবা অগ্নুদ্গম কিভাবে হয়। এটাও কিন্তু বড় প্রশ্নের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অগ্নুদ্গমের কারণ, বিভিন্ন কারণে অগ্নুদ্গম হতে পারে। এগুলি হলো ভূপৃষ্ঠে দুর্বল ফাটলের অবস্থান। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রশ্ন উত্তরগুলো পয়েন্ট আকারেই শেয়ার করেছি, আর তোমরাও চেষ্টা করবে এরকম পয়েন্ট করে পরীক্ষায় লেখার জন্য, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় নাম্বারটা আরও ভালো পাবে। প্রথম পয়েন্টটা দেখা যাক। তাহলে ভূপৃষ্ঠে দুর্বল ফাটলের অবস্থান কি? ভূত্বক গঠনকালে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ পর্যন্ত কিছু দুর্বল ফাটল বা ছিদ্রপথ অবস্থান করতে পারে। এই দুর্বল স্থানগুলি অগ্নুদ্গমের উৎসরূপে কাজ করতে পারে, যার ফলে ম্যাগমা ভূপৃষ্ঠের বেশ উপরে উঠে আসতে পারে এবং তার চাপ ও গলনাঙ্ক কমে যায়। সান্দ্রশিলার উপস্থিতি। ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রশিলায় চাপ ও উষ্ণতা বাড়তে থাকে। তবে গুরুমণ্ডলের উচ্চ তাপমাত্রা নেই, তাই প্রবল চাপে শিলা গলে না এবং তা পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়। এর কারণ হলো চাপ বাড়ার ফলে শিলার গলনাঙ্ক বেড়ে যাওয়া। এটি ভূত্বকের মধ্যে উচ্চ তাপমাত্রা এবং প্রবল চাপে প্রবাহিত হওয়ার ফলে সৃষ্ট হয় এমন সান্দ্র শিলা পর্বত। কিছু ক্ষেত্রে বহিঃগুরুমণ্ডলের কোনো অংশের শিলা গলে যখন এই তরল ম্যাগমা ঘনত্ব পার্শ্ববর্তী শিলার তুলনায় কম হয়, তখন ম্যাগমা উপরে উঠতে শুরু করে এবং উঠতে শুরু করে এবং তার চাপ ও গলনাঙ্ক কমে যায়। এই তরল ম্যাগমা জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পের রূপে অন্তরিত হয় ও প্রবল চাপে ভূপৃষ্ঠে কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয়। এবং থার্ড হচ্ছে কি, পাত সংস্থান। পৃথিবীতে মোট 6টি বড় ও 20টি মাঝারি ও ছোট পাত রয়েছে। অ্যাস্থনোস্ফিয়ারের পরিচলন স্রোতের প্রভাবে এই পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চরণ করে। এর ফলে পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের মুখোমুখি বা বিপরীত দিকে বা পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হলে অগ্নুৎপাত ঘটে। তাহলে আজকে আমি তোমাদের সাথে এই 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর শেয়ার করলাম, আর এর পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। কিন্তু পিডিএফটা পেতে গেলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে, তাহলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো গার্জিয়ানের হেল্প নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করতে হবে এবং স্ক্রিনের সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সেম একই সাবজেক্ট তোমাদের লিখতে হবে এবং কম্পোজ মেরে নিজের নাম লিখে পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।